Hello viewers, I am Jyotirmoy. Welcome to my channel Grammar XYZ. In my last videos on narration change, I have described how assertive and interrogative sentences are transformed from direct narration to indirect narration. In this video, I am going to explain how narration of imperative sentences is changed. I hope this video will be very much effective for all types of learners. So, without skipping the video, please watch till the video ends. Now, let's go for the topic. এবারে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় সেই পদ্ধতিগুলোকে আমরা শিখে নেব। আগে দেখে নিই যে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা চিনব কিভাবে। ইম্পারেটিভ সেন্টেন্স সব সময়ের জন্য ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ডু নট দিয়ে শুরু হয়, অথবা প্লিজ দিয়ে শুরু হতে পারে, অথবা লেট দিয়ে শুরু হতে পারে, এবং সেন্টেন্সটি স্টপ চিহ্ন দিয়ে শেষ হবে। এটি শর্টকাট নিয়ম। আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা কি প্রকাশ করি? ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা আদেশ করতে পারি, আদেশ প্রকাশ করতে পারি, অনুরোধ প্রকাশ করতে পারি, উপদেশ প্রকাশ করতে পারি, নিষেধ প্রকাশ করতে পারি, কোনো প্রস্তাব দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ফাংশনগুলি সেন্টেন্সের মধ্যে লুকিয়ে থাকে। তো এই সেন্টেন্সগুলি এই ফাংশনগুলোকে নিয়ে গঠিত হয় এবং সেই অনুসারে সেন্টেন্সগুলি লিখিত হয়। কখনো ভার্ব দিয়ে, কখনো ডু নট দিয়ে, কখনো প্লিজ দিয়ে, কখনো লেট দিয়ে শুরু হতে পারে। একটি সেন্টেন্স, হি সেড টু ইউ কাম হিয়ার। এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচটি শুরু হয়েছে কাম নামক একটি ভার্ব দিয়ে। এইটি একটি ভার্ব, স্টপ চিহ্ন দিয়ে শেষ হচ্ছে। আমরা নিয়ম অনুযায়ী, চেনার নিয়ম অনুযায়ী এটিকে বলতে পারি এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার যদি আমরা দেখি যে সেন্টেন্সটির ফাংশন কি, হি সেড টু ইউ, সে তোমাকে বলল কাম হিয়ার, এখানে এসো। তাহলে এখানে এসো কথাটি এক তো হতে পারে এটি আদেশ, অপর হতে পারে কি বলার ভঙ্গি বা বলার বাচন ভঙ্গি অনুসারে যে এটি একটি অনুরোধও হতে পারে। উপদেশ কখনো নয়, নিষেধ কখনো নয়, প্রস্তাব কখনো নয়। তাহলে এটি আদেশ বা অনুরোধের মধ্যে কোনো কিছু একটি হতে পারে। এটি সেন্টেন্সের ফাংশন। চিনব কি করে? সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। অপর একটি বাক্য লিখে দেখি, হি সেড টু মি ডু নট রান ইন সান। এই সেন্টেন্সটি শুরু হয়েছে ডু নট দিয়ে, অর্থাৎ চেনার নিয়ম অনুসারে ডু নট দিয়ে শুরু হওয়া বাক্য এবং স্টপ চিহ্ন দিয়ে শেষ হওয়া বাক্যটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ফাংশন কি? এটি একটি নিষেধ প্রকাশক বাক্য। তাহলে নিষেধ করা হলো, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, তুই করো না। তাহলে এই যে বাক্যটি, এটিও কিন্তু একটি নিষেধ প্রকাশক বাক্য, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ দিয়ে শুরু হওয়া বাক্য, হি সেড টু মি প্লিজ গিভ মি ইয়োর পেন। এই সেন্টেন্সটি প্লিজ দিয়ে শুরু হয়েছে। তাহলে প্লিজ দিয়ে শুরু হওয়া কোনো বাক্য এবং স্টপ চিহ্ন দিয়ে শেষ হওয়া কোনো বাক্য অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আরও একটি আমরা উদাহরণ দেখব, সেড টু মি লেট আস হেল্প দ্য ম্যান। তো এটি একটি প্রস্তাব। সেন্টেন্সটির ফাংশন হলো কি? এটি একটি প্রস্তাব প্রকাশক বাক্য। যে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা কোনো কিছু প্রস্তাব দিই তাকে আমরা বলছি কি? প্রস্তাব প্রকাশক বাক্য। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেয়ার আর 4 কাইন্ডস অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। দ্য ভ্যারাইটিস অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস, দিস ইজ কমান্ডিং অর রিকোয়েস্টিং, দিস ইজ ফরবিডিং, দিস ইজ রিকোয়েস্টিং অ্যান্ড দিস ইজ প্রপোজিং। তো এই যে সেন্টেন্সগুলো, আমরা এদেরকে কি করে চেঞ্জ করব? কি করে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে আসবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলোকে মাথায় রেখে আমরা এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করার যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারি সেগুলো একটি একটি করে দেখব। প্রথমত, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়, সেন্টেন্সটির ফাংশনটিকে বুঝতে হবে। আগে সেন্টেন্সটির ফাংশনটিকে বুঝে নিতে পারলে সহজ হয়ে যাবে। যেমন কাম হিয়ার, এখানে এসো,
কি বলতে চাইলো? বক্তা অর্থাৎ সেন্টেন্সের যিনি স্পিকার হি, সে কি বলতে চাইলো বা তিনি কি বলতে চাইলেন? তিনি হয় আদেশ করতে চাইলেন নতুবা অনুরোধ করতে চাইলেন। যদি আদেশই ধরে নিই আমরা, সেই অনুযায়ী আমরা কি করব? রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসানোর পর সেট টু অংশটিকে আমরা চেঞ্জ করে করব ওয়ার্ডার। যেহেতু সেট ছিল পাস্ট টেন্স, তাই আমরা ওয়ার্ডারটাকে চেঞ্জ করে করলাম কি? ওয়ার্ডাড। হি ওয়ার্ডাড ইউ, হি ওয়ার্ডাড ইউ। রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচের এই কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে এবং এই অংশটি আমরা টু দিয়ে যোগ করব। পার্থক্যটা কি হলো? অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দিয়ে যোগ করেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা হয় ডব্লিউএইচ ওয়ার্ড নতুবা ইফ বা ওয়েদার দিয়ে যোগ করেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে যোগ করলাম টু দিয়ে। তাহলে রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচ দুটি লিঙ্ক হবে কি দিয়ে? টু দিয়ে। টু এর পরে সবসময় রিপোর্টেড স্পিচের ভার্বটি বসবে এবং সেটি সবসময়ই প্রেজেন্ট ফর্মে বসবে। তাহলে কাম, এই ভার্বটি টু এর পরে বসবে এবং সেটি প্রেজেন্ট ফর্মে বসবে, টু কাম। হি ওয়ার্ডাড ইউ টু কাম। হিয়ার থাকলে কি বলেছিলাম? হিয়ার থাকলে চেঞ্জ হয়ে গিয়ে দেয়ার বসবে। এগুলি হলো পয়েন্টার। এই যে পয়েন্টার ওয়ার্ডস সবসময়ের জন্য নিকটবর্তী পয়েন্টার ওয়ার্ডগুলি চেঞ্জ হয়ে গিয়ে দূরবর্তী পয়েন্টার ওয়ার্ড হবে। তাহলে হিয়ার থেকে দেয়ার হবে। এটাই হলো কি? সেন্টেন্সের পরিবর্তনের পদ্ধতি। এবং সেন্টেন্সটি স্টপ চিহ্ন দিয়ে শেষ হবে। প্রথম উদাহরণটি গেল। দ্বিতীয় উদাহরণে, দ্বিতীয় এক্সাম্পলে বলছে হি সেড টু মি ডু নট রান ইন দ্য সান। ওই যে বললাম, আগে আমাদের সেন্টেন্সের ফাংশনটা বুঝতে হবে। ডু নট রান ইন দ্য সান, যে সেন্টেন্সটি ডু নট দিয়ে শুরু হচ্ছে বা ডোন্ট দিয়ে শুরু হচ্ছে, অবভিয়াসলি সেন্টেন্সটির মধ্যে কিন্তু একটি নিষেধবাচক বার্তা আছে। এটি নিষেধ, আমরা এটাকে আদেশও ধরতে পারি, কমান্ডিং ধরতে পারি, ওয়ার্ডারিং ধরতে পারি, কিন্তু এটির মধ্যে নিষেধটাই বেশি। রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। তাহলে এই রৌদ্রে দৌড়াদৌড়ি করো না এই কথাটির মধ্যে কি আছে? এটা নিষেধ। নিষেধ ইংরেজি হলো ফরবিড। নিষেধ ইংরেজি হলো ফরবিড। আমরা কি করতে পারি? সেন্টেন্সের ফাংশন যেটি হবে সেই ফাংশনটিকে আমরা সেট টু স্থানের পরিবর্তে বসাতে পারি। অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসানোর পর সেট টু অংশটি অবশ্যই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ফাংশন অনুসারে পরিবর্তিত হবে। এটি যেহেতু নিষেধ, তাই সেট টু অংশ চেঞ্জ করে আমরা করলাম কি? ফরবিড। কিন্তু যেহেতু সেট ছিল পাস্ট টেন্স, তাই ফরবিডের পাস্ট টেন্স হলো কি? ফরবেড। হি ফরবেড মি, যেমন ছিল তেমনি মি বসে গেল। হি ফরবেড মি। কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, যেমনটি বললাম টু দিয়ে যোগ করার কথা, টু দিয়ে যোগ করলাম। হি ফরবেড মি টু। ডু নট ছিল বলেই ফরবেড কথাটা বসেছে, তাই ডু নট কথাটা বাদ। ডু নট আর বসবে না। যেমনটি আগের নিয়মে বললাম, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাই টু এর পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো রান। রান যেমন ছিল তেমনি রান বসে গেল। তাহলে হি ফরবেড মি টু রান ইন সান। এই সেন্টেন্সটিকেই আমরা একটু অন্যরকমভাবে লিখতে পারতাম। যদি আমরা সেন্টেন্সটিকে করতাম কমান্ডিং, যদি ধরতাম আমরা এই সেন্টেন্সটিকে, ডু নট রান ইন সান, দিস ইজ আ কমান্ড, দিস ইজ আর ওয়ার্ডারিং, তাহলে কি করব? সেক্ষেত্রে হি আগে বসতো, হি বসার পরে সেট টু স্থানটিতে চেঞ্জ করে আমরা কি করতাম? হয় ওয়ার্ডার্ড অথবা কমান্ডেড। হি কমান্ডেড। তাহলে হি ওয়ার্ডার্ড অথবা হি কমান্ডেড কাকে? মি, আমাকে। এবারে যেহেতু সেন্টেন্সের ফাংশন ছিল ওয়ার্ডার অথবা কমান্ড, তাহলে ডু নটের কোনো কিন্তু এখানে গুরুত্ব রইল না। ডু নট যেমন ছিল তেমনি থেকে গেল। সে আদেশ করলো কি? রৌদ্রে দৌড়দৌড়ি করো না, মানে না বাচক কথাটা তখনও প্রিভেল করছে, থেকে যাচ্ছে। সেজন্যে যদি আমরা সেন্টেন্সের ফাংশনকে নিষেধবাচক না ধরে কমান্ড বা ওয়ার্ডারিং ধরি, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র টু দিয়ে তখন যুক্ত হবে না, তখন ডু নটের পরিবর্তে বসবে নট টু। ডু নটের পরিবর্তে বসবে নট টু। এখানে নট টু বসলো, বসার পর যেমনটি চেঞ্জ হয়েছিল টু এর পরে মূল ক্রিয়া রান, রান বসে গেল। ইনসান যেমন ছিল তেমনি করে ইনসান বসে গেল। তো এটিও একটি আমাদের অল্টারনেটিভ ওয়ে হতে পারে কোনো ডু নট দিয়ে লেখা কোনো সেন্টেন্সকে ন্যারেশন চেঞ্জ করার। হি ওয়ার্ডার্ড অর কমান্ডেড মি নট টু রান ইন সান। দুটি উদাহরণ গেল। তৃতীয় উদাহরণ, হি সেড টু মি প্লিজ গিভ মি ইউর পেন। এই সেন্টেন্সটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি দেখব? আগেই দেখে নেবো যে রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা সেন্টেন্সটির ফাংশন কি। যদি কোনো সেন্টেন্স প্লিজ দিয়ে শুরু হয় অথবা শেষও হয় প্লিজ দিয়ে,
সেন্টেন্সটির মধ্যে অবভিয়াসলি একটি রিকোয়েস্টিং ফাংশন কাজ করছে। রিকোয়েস্টিং ফাংশন তার মানে কি, বক্তা এখানে তার বলা কথার মাধ্যমে কোনো কিছু একটু অনুরোধ করছেন। আমরা কি করব, হি সাবজেক্ট বসাবো, সেট টু স্থানটিতে আমরা রিপোর্টেড স্পিচের ফাংশন অনুসারে বসাবো রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড, মি যেমন ছিল তেমনি করে মি বসে গেল। তাহলে হি রিকোয়েস্টেড মি, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই স্থানে টু দিয়ে যুক্ত হবে। প্লিজ ছিল বলেই রিকোয়েস্ট কথাটি আমরা বসাতে পেরেছি, কাজে প্লিজের আর কোনো গুরুত্ব রইল না। সেক্ষেত্রে টু এর পরে মূল ক্রিয়া বা মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম গিভ বসে গেল। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমনটি শিখেছিলাম যে পার্সোনাল প্রোনাউন থাকলে, বিশেষ করে যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকে, তারা অবশ্যই চেঞ্জ হবে। তাহলে এখানে মি ফার্স্ট পার্সন চেঞ্জ করতে হবে কাকে দেখে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দেখে। তাহলে মি চেঞ্জ হচ্ছে হিকে দেখে, মি আছে 2 নম্বর ঘরে, হির 2 নম্বর ঘরে কি আছে, হিম। তাহলে টু গিভ হিম, ইয়োর অবভিয়াসলি সেকেন্ড পার্সন চেঞ্জ হবে কাকে দেখে, অবজেক্ট দেখে। ইয়োর আছে 3 নম্বর ঘরে, মির 3 নম্বর ঘরে কি আছে, মাই। পেন যেমন ছিল তেমনি পেন বসে গেল। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন। এভাবে প্রোনাউনগুলো চেঞ্জ করার জন্য যদি আমরা ছক মেনটেন করি, যে ছকটি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স শেখানোর সময় বলেছি, সেই ছকগুলো মেনটেন করলে এই প্রোনাউনগুলি বিগিনার্সদের জন্য কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা প্রায় এই প্রোনাউনগুলি চেঞ্জ করার সময় ভুল করে ফেলে। এবং ন্যারেশনের সবথেকে বড় সমস্যা হচ্ছে কি, প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে চেঞ্জ করতে হয়। আমরা সেন্টেন্সের ভাব বুঝে নিয়ে নিজের মতো করে চেঞ্জ করতে পারি না। সেক্ষেত্রে কোনো একটি ওয়ার্ড মিস্টেক হয়ে গেল, একটি ওয়ার্ড অপর ওয়ার্ডের আগে চলে গেল, আমরা কখনো কখনো সেন্টেন্সের প্রোনাউন চেঞ্জ করতে ভুলে গেলাম, সেক্ষেত্রে সেন্টেন্সটি কিন্তু ভুল বলে পরিগণিত হয় এবং সেন্টেন্সটি লিখে ফুল মার্কসটি পাওয়া যায় যদি আমরা ভুলটা না করি। মিস্টেক করলে গ্রামারে কিন্তু কখনো হাফ মার্কিং হয় না, 0। সেজন্যই এই মিস্টেকগুলো এড়ানোর জন্য সহজ পদ্ধতি বা শর্টকাট পদ্ধতি, যেটি আমি একটু আগে বর্ণনা করলাম, ওটি ফলো করলে কিন্তু উপকার পাওয়া যেতে পারে। চলে আসি পরের বাক্যে, শি সেড টু মি লেট আস হেল্প দ্য ম্যান। লেট আস হেল্প দ্য ম্যান, এই সেন্টেন্সটির মধ্যে ফাংশনটিকে দেখুন। লেট আস হেল্প দ্য ম্যান একটু অবশ্যই প্রস্তাব কাজ করছে, চলো মানুষটিকে সাহায্য করি, চলো লোকটিকে সাহায্য করি। চলো মানে কি, আমি একা করছি না, আমি তোমাকেও কথাটা বলছি, এখন তুমি যদি আমার কথাটা শোনো, দ্যাট ইজ প্রস্তাব। তো এই প্রস্তাবটিকে আমরা কিভাবে ব্যবহার করব, সেক্ষেত্রে সেড টু স্থানটিতে কি করছি দেখুন, শি ছিল সাবজেক্ট, শি সেড টু স্থান চেঞ্জ করে আমরা কি করব, প্রপোজড টু অথবা সাজেস্টেড টু। এই একটি ভার্ব বা এই দুটি ভার্ব প্রপোজড এবং সাজেস্টেড, এরা কখনো এদের পরে টুটাকে বাদ দেয় না। আমরা এতক্ষণ দেখলাম সেড টু অংশ চেঞ্জ করে রিকোয়েস্টেড হয়েছে, রিকোয়েস্টেড টু হয়নি, কিন্তু এক্ষেত্রে কিন্তু এই টুটি আর চেঞ্জ হবে না। এক্ষেত্রে টুটা কিন্তু পরিবর্তিত ক্রিয়া, সেড ভার্বটি পরিবর্তন করে যে ক্রিয়াটি এসেছে তার সঙ্গে যুক্ত হয়ে বসে থাকছে। কখন, যখন দেখব রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা বাক্যটি প্রস্তাব প্রকাশক, অর্থাৎ এক্ষেত্রে লেট আস হেল্প দ্য ম্যান এটি প্রস্তাব প্রকাশ করছে। প্রস্তাব প্রকাশক এই বাক্যটির জন্য আমরা সেড টু অংশটি পরিবর্তন করে প্রপোজড বসালাম বা সাজেস্টেড বসালাম, তার সঙ্গে অবভিয়াসলি আমরা টুটাকে বসাবো। তাহলে হি প্রপোজড টু কাকে, মি। হি প্রপোজ টু মি অথবা হি সাজেস্টেড টু মি হলো। এরপরে কমা এবং ইনভার্টেড কমা এই অংশটাতে উঠিয়ে দিয়ে আমরা টু বসাবো না। এটা ইম্পারেটিভ সেন্টেন্স হলো, এই টুটা আর এখানে বসবে না। কি করব, আমরা এখানে দ্যাট দিয়ে যুক্ত করব। এটা একটু এক্সেপশন। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো বাক্য এমন থাকে যেটি দ্বারা প্রস্তাব দেওয়া হচ্ছে, তাহলে প্রস্তাব প্রকাশক ওই বাক্যটিকে আমরা পরিবর্তন করার সময়, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচ দুটিকে টু দিয়ে যোগ না করে দ্যাট দিয়ে যোগ করব। এবং সবথেকে বড় কথা, দ্যাট দিয়ে যোগ করতে আমরা দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে, তার মানে এর পরে থাকা বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করেই চেঞ্জ করতে হবে। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাটের পরে সাবজেক্ট বসানোর কথা ছিল, এক্ষেত্রে তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবজেক্ট কোথা থেকে পাবো, সেক্ষেত্রে দেখব লেটের পরে থাকা এই যে অবজেক্টিভ কেসটি, আস হলো উইয়ের অবজেক্টিভ কেস, আমরা এরই নমিনেটিভ ধরবো উই। উই, আস, আওয়ার, আওয়ার্স চারটি ছিল,
তাহলে এটি 1 নম্বর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর, তারপর 4 নম্বর থাকার কথা। তো এখানে আস হলো 2 নম্বর, আমরা 2 থেকে 1-এ ফিরবো, ওই। এবার দেখব এই উই ফার্স্ট পারসন চেঞ্জ হবে শিকে দেখে। উই ফার্স্ট পারসন চেঞ্জ হবে শিকে দেখে। নর্মালি উই প্লুরাল ফর্ম, তাহলে সি এর প্লুরাল ফর্ম দে হওয়ার কথা, এখানে দে হওয়ার কথা, এটা করলেই আমরা স্যাটিসফাইড হতাম, কিন্তু না। ব্যাপারটি হচ্ছে যখন এই উই চেঞ্জ হচ্ছে শিকে দেখে, তখন এই রিপোর্টিং স্পিচকে ফলো করতে হবে যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বা অবজেক্ট কোনো একটি স্থানে যদি ফার্স্ট পার্সনের উল্লেখ করা থাকে, অর্থাৎ শি সেড টু মি, এখানে মিটা ফার্স্ট পার্সন, তো সে যখন আমার সঙ্গে কথা বলছে, তার মানে সে এবং আমি মিলে তো আমরাই হলাম। সেই জন্যে এই আমরা উই শিকে দেখে চেঞ্জ হলেও আমরা এই অর্থটি চেঞ্জ হবে না, তাই দে না বসে আমরা এখানে উই বসিয়ে রাখবো। কি করলাম, যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং অবজেক্ট কোনো একটি স্থানে ফার্স্ট পার্সনের উল্লেখ থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের এই ফার্স্ট পার্সনটি আর চেঞ্জ হয়ে থার্ড পার্সনে পরিণত হবে না। কিন্তু যদি এখানে দুটি থার্ড পার্সন থাকতো, ফার্স্ট পার্সন এখানে না থাকতো, তাহলে কিন্তু এখানে দে হয়ে বসতো। তাহলে কি বসালাম এখানে রিপোর্টেড স্পিচ দুটি দ্যাট দিয়ে যোগ করার পরে সাবজেক্ট হিসাবে আমরা এখানে উইটাকে রাখলাম। উইয়ের পরে কি করব, এই লেট উঠে গিয়ে তার পরিবর্তে বসাবো আমরা শুড। উই শুড একটি মডেল অক্সিলারি, মডেলের পরে সবসময়ের জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাই এখানে হেল্প যেমন ছিল হেল্প বসে গেল, আর দ্য ম্যান যেমন ছিল তারপরে দ্য ম্যান বসে গেল। এই গেল ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা কোনো বাক্য যেটি প্রস্তাব দেবে, সেই প্রস্তাব প্রকাশক কোনো বাক্যকে আমরা এভাবে চেঞ্জ করতে পারি। আচ্ছা, আরও একটি বাক্য যেটি লেট দিয়ে শুরু, একটু দেখুন তো এটি প্রস্তাব দিচ্ছে কিনা। যদি সেন্টেন্সটি এমন থাকতো, হি সেড টু মি লেট মি কাম ইন, লেট মি কাম ইন, সে আমাকে বলল আমাকে ভেতরে আসতে দিন। এই সেন্টেন্সটির মধ্যে পার্থক্য কোথায়? প্রথম বাক্যে ছিল লেট আস হেল্প দ্য ম্যান, চলো আমরা গিয়ে লোকটিকে সাহায্য করি। এখানে বলছে আমাকে ভেতরে আসতে দিন। পার্থক্য লেট আস, লেট মি। আমরা শর্টকাটে চিনে নেব, যদি দেখি লেটের পরে লেটস অথবা লেট আস এই ধরনের কোনো ওয়ার্ড লেখা থাকে, তাহলে সেটি অবশ্যই প্রপোজাল, অবশ্যই প্রপোজাল বা সাজেশন। কিন্তু লেটের পরে লেটস বা লেট আস ছাড়া অন্য যে কোনো প্রোনাউন থাকলে আমরা তাকে রিকোয়েস্টিং ধরব। কি ধরব? রিকোয়েস্টিং। অর্থাৎ এই সেন্টেন্সটির ফাংশন হলো রিকোয়েস্টিং, এই সেন্টেন্সটির ফাংশন হলো সাজেস্টিং অর প্রপোজিং। তো এখানে হি সেড টু মি, সে আমাকে বলল লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে দিন, এটি তাহলে রিকোয়েস্টিং সেন্টেন্স। কি করে চেঞ্জ করব? এর চেঞ্জ করার পদ্ধতিটা একটু দেখে নিই। হি সেড টু অংশ চেঞ্জ করে করলাম, তাহলে কি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি। যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু হওয়া বাক্য মানে আমি দ্যাট দিয়ে যোগ করেছিলাম, তাই এখানে কমা ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট দিয়ে যোগ করলাম। একই রকমভাবে দ্যাট দিয়ে যোগ করার পর যে মিটি এখানে ছিল, একই রকমভাবে আস থেকে যেমন করে আমরা উইতে গেছিলাম, তেমনি মি থেকে আমরা এখানে আইতে যাব। আই ফার্স্ট পার্সন চেঞ্জ হবে এখানকার হিকে দেখে। আই আছে 1 নম্বর ঘরে, হির 1 নম্বর ঘরে আছে হি, হি হলো। এবারে এখানকার লেট উঠে গিয়ে প্রপোজাল বাক্যের লেট উঠে গিয়ে আমরা শুট করেছিলাম, কিন্তু এখানে তো লেটের অর্থ প্রপোজাল নয়, এখানে লেটের অর্থ হলো রিকোয়েস্ট করা, তাই আমরা এখানে লেটটাকে উঠিয়ে দিয়ে কি করবো, মাইট বি অ্যালাউড টু, লেটের পরিবর্তে কি করলাম, মাইট বি অ্যালাউড টু। হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু, টু এর পরে কি বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো কাম, তারপরে ইন, স্টপ চিহ্ন দিয়ে বাক্য শেষ হলো। এই হলো দুটি লেটের মধ্যে পার্থক্য। যদি কোনো লেটের পরে আস বা লেটস বা লেট আস এই শব্দগুলি লেখা থাকে, তাহলে সেটি আমরা প্রপোজাল সেন্টেন্স বলে মানব। সেক্ষেত্রে পরিবর্তন পদ্ধতিটা হবে এরকম ধরনেরই। সেক্ষেত্রে সেড টু উঠে গিয়ে প্রপোজ টু বা সাজেস্টেড টু বসবে। অবজেক্ট বসার পরে কমা এবং ইনভার্টেড কমার স্থানে সেখানে দ্যাট দিয়ে যুক্ত করব। দ্যাটের পরে সাবজেক্ট হিসেবে আমরা যেমনটি পাবো, আস ছিল, আস থাকলে আমরা হয় উই বসাতে পারি নতুবা দে বসাতে পারি। উই কখন বসাচ্ছিলাম,
যখন দেখছি যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বা অবজেক্ট কোনো একটি স্থানে অবশ্যই একটি ফার্স্ট পার্সন থাকতে হবে, হয় সাবজেক্টের স্থানে ফার্স্ট পার্সন আই লেখা থাকতে হবে বা উই লেখা থাকতে হবে, নতুবা অবজেক্ট স্থানে হয় মি নতুবা আস লেখা থাকতে হবে। এইরকমভাবে থাকলে তখন কিন্তু এই উইটা চেঞ্জ হবে না, উইটা উই থেকে যাবে। আর যদি দুটি স্থানেই একটি থার্ড পার্সন একটি সেকেন্ড পার্সন দুটি থার্ড পার্সন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু উই চেঞ্জ করে গিয়ে দে বসবে। তারপরে উই হওয়ার পরে কী করেছিলাম, লেট উঠে গিয়ে এখানে শুড বসেছিল। শি প্রপোজ টু মি দ্যাট উই শুড হেল্প দ্য ম্যান। আর এখানে কি করলাম, হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। এই গলা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার এবং পরিবর্তন করার পদ্ধতি। সেন্টেন্সগুলোকে নিয়ম অনুযায়ী লিখে লিখে যদি আমরা নিয়মগুলোকে দেখতে পারি তাহলে সুবিধা হবে। আমি একটু বুঝিয়ে দিলাম, নিয়মটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, লেখার যে পদ্ধতিগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। আশা করি আজকে বিষয় সম্পর্কে ভালোভাবেই আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ।